সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে আলোচনার বিষয় রেখেছি বিভেদে উদ্বেগ উপদেষ্টা পরিষদের। এটি আমাদের আজকে আলোচনার বিষয় এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরাও যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে স্টুডিওতে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমার সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছে বিভেদে উদ্বেগ উপদেষ্টা পরিষদের। এটি নিয়ে একটু পরে আলোচনা করতে চাই। একেবারে আপডেট যে নিউজটি বা সংবাদটি সেটি হলো যে বিএনপি 232 জন মনোনয়ন যে প্রত্যাশী যারা ছিলেন তাদের তালিকা প্রকাশ করেছে এবং 68টি এখন পর্যন্ত বাকি আছে। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে তালিকা কেমন হলো এবং আমরা আসলে নির্বাচনের দিকে তো এগিয়ে যাচ্ছি নাকি, প্রতিক্রিয়া কি? না, এটা তো নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ারই একটা ধাপ। একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার 232টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন এবং সাথে একটা ফুটনোট দিয়েছেন, সেটা হচ্ছে যে এই তালিকাটি ফাইনাল না। বলেছেন যে স্ট্যান্ডিং কমিটি প্রয়োজন বোধে আলোচনা করে মানে এর মধ্যে রদবদল করতে পারবে। তো হোয়াট এভার, এখন কথা যে মানে একটা ধাপ তো এগুলো এবং পার্টি নির্বাচনের দিকেও গেল। বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমি একজন নির্বাচন প্রার্থী ছিলাম, মনোনয়ন প্রত্যাশী ছিলাম। I did not find my name during the procedure of declaration by announcement. তো এই ক্ষেত্রে আপনি বলেন না যে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ, পরম করুণাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। কারণ আমি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ তার বান্দার জন্য উপযুক্ত এবং সর্বোত্তম ফয়সালাটি নির্ধারণ করেন। হয়তো এই মুহূর্তে এটাই আমার জন্য উত্তম ফয়সালা। তো সুতরাং মানে অল গ্র্যাটিটিউড টু অলমাইটি আল্লাহ। সর্বোপরি যেটা হওয়া দরকার যে দেশটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে সেটি যদি নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকটি রাজনৈতিক দলে থাকে, প্রায় সব নির্বাচনেই এমনটা দেখা যায় যে একজন মনোনয়ন প্রত্যাশী নমিনেশন পান এবং বাদবাকি অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকেন যারা পরবর্তী সময়ে নির্বাচনকালীন সময়ে দেখা যায় হয় বিরোধিতা করছেন, না হলে সেখানে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন কিংবা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, যে নামে তাদেরকে ডাকি না কেন, এবং এর ফলে দেখা যায় ভোট ভাগাভাগির একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিএনপি বহু বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদের কিন্তু মনোনয়ন প্রত্যাশী অনেক। এক্ষেত্রে দলের পক্ষ থেকে সিদ্ধান্তটা কি? নির্দেশনা হচ্ছে যে মানে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে প্রতিটি আসনে একাধিক প্রার্থী আছে এবং যেটা আপনি বলেন এটা বড় দলে থাকাটা অস্বাভাবিক না, এবং বলেছেন যে সবাইকে মনোনয়ন দেওয়া যাবে সেটাও ঠিক না, এবং এটাও বলেছেন যে যদি সবাই, এবং বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হোক সবাই মিলেই যেন তার পক্ষে কাজ করে এবং পার্টির বিজয় যাতে মানে মনোনীত প্রার্থীর জন্য নিশ্চিত করার জন্য তারা অবদান রাখেন। এটি হচ্ছে পার্টির তরফ থেকে মেসেজ। যারা পার্টির ডিসিপ্লিনে যারা বিশ্বাস করেন তাদের তো তাই করতে হবে। আপনি যেটা বিদ্রোহ কথা বললেন, ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার কথা বললেন, নানান কাহিনী বললেন, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনার বড় মাপের ত্রুটি। এই ত্রুটিটা দীর্ঘ সময় ধরেই চলছে এবং আমার ধারণা ছিল যে এবারে যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে মানুষের একটা প্রত্যাশার পারদ যেভাবে উঁচুতে উঠেছিল, তাতে করে নির্বাচনী ব্যবস্থাপনায় এমনকি মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে একটা বড় মাপের সংস্কার আসবে। আপনি দেখবেন যে বা যারা মনোনীত হলেন না তারা অনেকেই মনে করবেন তারা সবচেয়ে যোগ্য ছিলেন, আর যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য ছিলেন না। এটা হচ্ছে প্রাইমারি তাদের মূল্যায়ন হয়। অবশ্য আমার ক্ষেত্রে আমি মূল্যায়নটা করতে চাই যে নিশ্চয়ই আমার পার্টি
যাকে মনোনয়ন দিয়েছেন পার্টি মনে করছে তিনি হচ্ছেন সর্বোত্তম যোগ্য মানুষ এবং তাদের বিবেচনা আমি মানে সর্বনিকৃষ্ট অযোগ্য মানুষ। তো যাই হোক মানে বাট সেই জাজমেন্টটা আমি মাথা পেতেই নিলাম। অবশ্যই দলের সিদ্ধান্তের সাথে আপনি একমত পোষণ করছেন। এখন কথা হচ্ছে যে এই যে একটা সুযোগ আমরা হারালাম, এই যে সুযোগটা হারালাম, এই সুযোগ আবার 5-10 বছরও এটার আর মানে রিপেয়ার করা যাবে বলে আমি মনে করি না। কোন সুযোগটা? তবে আমার জীবদ্দশা নো ম্যাটার হোয়াট, আমি ইউরোপের পার্লামেন্টে বক্তৃতা করেছি আল্লাহর মেহেরবানিতে। তো আমি যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি ভবিষ্যতে যদি এখানে কন্ট্রিবিউট করার সুযোগ যদি আমার কপালে বা জীবনে না থাকে, তাতেও আমার খুব আফসোস থাকবে না যদি আমি দেখি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা এবং মনোনয়ন ব্যবস্থাপনায় একটা বড় মাপের সংস্কার আসলো, যদি আসে। সেটা আমি গত বছর 3 ধরে আমি এটা অ্যাডভোকেসি করছিলাম। অ্যাডভোকেসিটা হচ্ছে এটা দলের মধ্যে একটা প্রাথমিক নির্বাচন থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম আপনার একটা প্রাথমিক মনোনয়নের একটা ব্যবস্থা থাকে, একটা থ্রো প্রাইমারি ইলেকশন, বাংলাদেশে যদি প্রাইমারি ইলেকশনের ব্যবস্থাটা যদি এইবারের সংস্কারের মধ্যে থাকতো, যদি আমাদের ছেলেরা যারা সংস্কারের আন্দোলন করেছে তারা যদি কথাগুলো বলতো, বা পলিটিক্যাল পার্টির মধ্যে যদি বোধোদয় হতো, পলিটিক্যাল পার্টির এই বিষয়ে বোধোদয় হওয়ার কোনো কারণ নাই, যৌক্তিক কারণ নাই, তারা পুরনো ধ্যান ধারণাতেই থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু যদি সংস্কারটা হতো তাহলে হতো কি যে আপনার পার্টির তৃণমূল পর্যায়ের মানে কর্মীরা, সমর্থকরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নিতে পারতো। ফলে এর মধ্য থেকে যারা প্রাইমারিতে হেরে যেত তাদের মধ্যে কারোর এটা বলার সুযোগ ছিল না সে সুপিরিয়র ছিল অন্যদের তুলনায়। অবশ্যই ডক্টর আসাদুজ্জামান রিপন, আসলে এটা ভালো হতে পারত এবং তাতে করে পার্টির শৃঙ্খলা, সবচেয়ে বড় কথা আমি হচ্ছে যেটা মনে করি পার্টির শৃঙ্খলা তাতে শক্তিশালী হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই হয়তোবা। আমি নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবো, আমি চলে যেতে চাই গোলাম মুর্তুজা সেলিম। এটা ভালো হলো আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে নাও আই উইল হ্যাভ এনাফ টাইম টু স্পিক বিফোর মানে টক শো অডিয়েন্সের সামনে অনেক কথাবার্তা বলা যাবে। অবশ্যই দলের পক্ষে হ্যাঁ অনেকখানি সময় পাওয়া যাবে কথা বলার জন্য। আমি অনেক সময় অনেক বেশি সময় টক শো দিতে পারবো নিজের লেখালেখি, ইনশাআল্লাহ আপনাকে আমরা পাবো অনেক বেশি সময়। আমি একটু চলে যেতে চাই গোলাম মুর্তুজা সেলিম আপনার কাছে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আসলে ডক্টর আসাদুজ্জামান রিপন তিনিও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারপরও তিনি সকল সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিচ্ছেন এবং দলের পক্ষে কাজ করবেন দলীয় নির্দেশনা অনুযায়ী। এনসিপিকেও কিন্তু আর কয়েকদিনের মধ্যে এরকম একটি তালিকা দিতে হতে পারে বলে ভুল হবে, দিতে হবে, এবং তারা বলছে যে 300 আসনেই প্রার্থী দিবে। এনসিপি মানে খুব কম সময় হয়েছে এনসিপি তৈরি হয়েছে, এবং আমি অবশ্যই আর সবার মতো ছোট দল মানে ছোট মানুষের দল এসব আমি বলতে চাই না, অবশ্যই তারা পরিপক্ক এবং রাজনৈতিকভাবে সমঝদার বলেই তারা এরকম একটি রাজনৈতিক দল তৈরি করেছে। 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সেই রকম রাজনীতি বোঝা মানুষ এনসিপি তৈরি করতে পেরেছে কিনা যদি আপনার কাছে জানতে চাই গোলাম মুর্তুজা সেলিম। ধন্যবাদ সহ আলোচক এবং যারা দেখছেন দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমার সহ আলোচককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি সহ আমরা অ্যানাউন্সমেন্ট শুনছিলাম ওনার দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। উনি নিজে একজন এক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তো এই জায়গাতে ওনার নাম কিন্তু পাওয়া যায় না। তারপর উনি কি করেছেন, এটাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা মনে করছি 2024 সালে 5 আগস্ট পরবর্তী এই যে দলের সিদ্ধান্তের প্রতি অনুগত থাকা, দলের সিদ্ধান্তকে স্বাগত জানানো, এটা হচ্ছে নতুন রাজনৈতিক পরিস্থিতি, একটা নতুন সম্ভাবনার জায়গা। এবং আমরা মনে করছি আমরা নতুনরা এই সমস্ত বিষয়গুলোতে আরও বেশি অনুপ্রাণিত হব, ইনারা যদি গণতন্ত্রের সৌন্দর্যের খাতিরে দলের শৃঙ্খলার প্রতি, দলের সিদ্ধান্তের প্রতি প্রত্যেকে অনুগত হয়। নিঃসন্দেহে দেখুন, আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হয়েছে, এখানকার অধিকাংশ জনই কিন্তু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া অধিকাংশ জনই। তো যখন আমরা ফেব্রুয়ারিতে এই পার্টি রান করলাম, তার পরবর্তী সময়ে অদ্যাবধি পর্যন্ত
আমরা অধিকাংশ আমাদের জেলাতে কমিটি দেওয়ার কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা সমন্বয়কারী কমিটি দিয়েছিলাম, এখন আহ্বায়ক কমিটি দিচ্ছি। অর্থাৎ নিবন্ধন পাওয়ার জন্য যে সমস্ত শর্ত পূরণ করা দরকার সে সমস্ত আমরা শর্ত পূরণ করেছি। আমাদের কিন্তু শুধু জেলা কমিটি বা উপজেলা কমিটি আছে এমনটা না, আমাদের অধিকাংশ উপজেলাতেই আমাদের ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, পৌরসভা কমিটি আছে। যেহেতু আমাদের এই কমিটিতে সক্রিয় লোকজন কাজ করছে, আমরা আশা করছি আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আমাদের সাথে যে তরুণরা রয়েছে, আমাদের সাথে যে প্রবীণরা রয়েছে, এরকম যোগ্য ব্যক্তি রয়েছে যারা 300 আসনই মোটামুটি ইলেকশন করার মতো সক্ষমতা রয়েছে। এটা এমন না যে হুট করেই আমরা নতুন করে এটার সাথে সম্পৃক্ত হয়েছে। অতীতে প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা রয়েছে, কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে ছিল। এনসিপি থেকে তো ছিল না। এনসিপির ব্যানারে যখন তারা ভোট করবে তখন সেক্ষেত্রে আসলে জনগণ বা ভোটাররা তাদেরকে কিভাবে নেবে। একটা বিরতি নিয়ে আসি। যেমনটা আমি গোলাম মুর্তুজা সেলিম আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, মানে প্রশ্ন রেখেই বিরতিতে গেছিলাম। আপনি বলছিলেন যে প্রত্যেকেই আসলে বিভিন্ন ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল এবং হয়তোবা এই কারণেই এই রাজনীতিটা বা এই নির্বাচনটা তাদের কাছে খুব একটা কষ্টকর হবে না, আমি যদি ভুল বুঝে না থাকি। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে, যেহেতু বিভিন্ন ধরনের রাজনীতির সাথে তারা যুক্ত ছিল। অনেকের সম্পর্কে অনেকে নানা ধরনের মন্তব্য করেন। তো সেক্ষেত্রে তারা যখন এনসিপিকে প্রতিনিধিত্ব করবে, এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবে, তখন তাদের প্রতি আসলে জনগণের যে আস্থা বা ভোটারদের যে আস্থা সেটি থাকবে কিনা? আচ্ছা, আসলে দেখেন, বিষয়টা হচ্ছে যে আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে, মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরা মনে করি 54 বছরে যারাই ক্ষমতাসীন ছিল কে কী করেছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। আমরা নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ কারণে দেখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তি কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত ছিল। আমরা মনে করছি এরকম ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তি যারা নতুন করে মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় তাদেরকে নিয়ে মূলত জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা শুরু হয়েছে। যেহেতু এখানে অধিকাংশ জনই বিশ্ববিদ্যালয় পুরো ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়া লোকজন রয়েছে, প্রত্যেকেই বাংলাদেশকে ওন করে। আমরা আগে দেখেছি যে বলা হতো ভারতপন্থী বা অমুক দেশপন্থী, আমরা কেউ কোনো দেশপন্থী না। আমাদের সবারই একটা আদর্শ এবং সবারই মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশপন্থী। যারাই বাংলাদেশকে ওন করতে চাই, নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, আমরা প্রত্যেকে আমাদের কাছে টেনে নিয়েছি। এদের যেহেতু আমাদের অতীত সংগঠন করার প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে, এর জন্যই কিন্তু আমাদের সংগঠনটা অতি দ্রুত সময়ে আমরা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে পেরেছি এবং সংগঠন সম্প্রসারণ করা আমাদের জন্য সহজ হয়েছে প্রত্যেকের অতীতের সংগঠন করার অভিজ্ঞতার আলোকে। তো আমরা মনে করছি যারাই সম্পৃক্ত হয়েছে শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ না, আমাদের কেন্দ্রীয় বডি হচ্ছে 217 জনের, এর বাইরে অনেক প্রবীণ ব্যক্তি যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না আর কি, কেন্দ্রীয় বডিতে নেই, বিভিন্ন উপজেলাতে রয়েছে, জেলা পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে প্রার্থী হিসেবে আমাদের। আর মূলত আমাদের এবারকার নির্বাচনটা 300 আসনের প্রার্থীদের অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে সংগঠনটাকে মানুষের দ্বারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয় এবং আমাদের সংগঠনটাকে বিল্ড আপ করা। এখানে আমাদের 300 আসনের প্রার্থীদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে মানুষ জানুক যে এই আসনে এই প্রার্থী রয়েছে। হার দিতে একটা নির্বাচন অন্যতম বিবেচ্য বিষয়, বাট কিছু কিছু আসনে, অধিকাংশ আসনে যদি আমরা, যেহেতু প্রত্যেক রাজনৈতিক দলেরই অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতাসীন হওয়া, সরকার গঠন, আমাদের তো সে টার্গেট রয়েছে। এর বাইরেও অন্যান্য আসনগুলোতে আমরা চাচ্ছি যে প্রার্থী দেওয়ার মাধ্যমে জনগণের কাছে এখানকার তার প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে ওই এলাকার লোকজন জানুক। মানে জোট করে ভোট করার কোন রকমের সিদ্ধান্ত আছে কিনা, আপনাদের পরিকল্পনা আছে কিনা? আসলে দেখেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আমরা বিগত 54 বছর ধরে পর্যালোচনা করে থাকি, অধিকাংশ সংসদ নির্বাচন এই কিন্তু জোট ভিত্তিক হয়েছে। তো আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের আহ্বায়ক মহোদয় ইতিমধ্যে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন যে আমরা এককভাবে নির্বাচন করতে চাই, এটা যেমন সত্য কথা, তবে জনগণ যদি প্রয়োজন মনে করে, আমাদের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা যদি প্রয়োজন বোধ করে যে নির্বাচন কেন্দ্রিক জোট হওয়া প্রয়োজন, তাহলে হয়তো বা সেক্ষেত্রে জোটে যাওয়ার কেন্দ্রিক সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের দলীয় অবস্থান হচ্ছে 300 আসনে আমরা একক প্রার্থী দেব এবং আমরা এককভাবে নির্বাচন করব। এককভাবে নির্বাচন করব। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে যেতে চাই। বিএনপি এবং এনসিপির মধ্যে এক ধরনের বিভেদ বা এক ধরনের বিভক্তি কিংবা তাদের মধ্যে মতানৈক্য, মানে একমত হতে পারছে না তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে। এটি কি তাদের এই যে মধ্যকার বিভেদকে একেবারে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে কিনা? আসাদুজ্জামান রিপন, খুব সংক্ষেপে জেনে আমি বিরতিতে যেতে চাই। ধন্যবাদ আপনাকে।
দেখেন যার যার রাজনীতি শেষে করবে, দেশে তো আসলে রাজনীতিটাই নাই। সমস্যা হচ্ছে রাজনীতিটা যদি থাকতো তাহলে আপনার বিরোধের ব্যাপার থাকতো, মানে আপনার রাজনৈতিক বিরোধের কথা বলছি। তো আমি আমার কাছে কোনো রাজনৈতিক বিরোধ দেখছি না আমি আসলে। হ্যাঁ, তো ফলে এটা মাঠ পর্যায়ে ছড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। সামনে উপদেষ্টারা অনেক শঙ্কিত হয়ে পড়েছেন, তাদের শঙ্কার আমি কোনো কারণ দেখি না। কারণটা হচ্ছে যে কেন তারা কেন শঙ্কিত? একটা হচ্ছে যে আপনার নির্বাচন আজকে যেটা, যদি আমি সোফার অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিংয়ের পরে তাদের যদি প্রেস কনফারেন্সের টোনটা আমি বুঝে থাকি, তাহলে তারা যেটা বলেছেন যে জুলাইয়ের ঘোষণার ব্যাপারে যে সুপারিশটা এসেছে আর কি, সোজা কথা। তো এই সুপারিশ নিয়ে যে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব, একটু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, এটা নিরসন করার জন্য উপদেষ্টা পরিষদ পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে মানে আহ্বান জানিয়েছেন। বলেছেন যে তোমরা বসো, বিষয়টা তো তোমাদের। মানে তারা তো রিয়েলি অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো ইলেকশন করছেন না, তারা তো ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে ঘোষণা করেছেন, কমিটেড। তো ফেব্রুয়ারির পরে যারা নির্বাচিত হবেন তারাই তো মানে আপনার দেশ চালানোর কথা, পার্লামেন্ট চালানোর কথা তাদের। তো সুতরাং এটা কিভাবে রিজলভ করবেন, এই যে মানে দৃষ্টিভঙ্গিটা, ভোট আগে মানে গণভোট আগে হবে কি গণভোট পরে হবে অথবা একসাথে হবে, ইত্যকার বিষয়। পার্লামেন্টের নেক্সট পার্লামেন্টে আমি যা বুঝেছি, আগামী পার্লামেন্টের ফার্স্ট 270 ডেজ, 9 মাস, এই 9 মাস উইল বি কনসিডার্ড অ্যাজ এ মানে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তোমার টার্মস অফ রেফারেন্স কি সেটা জুলাই চার্টারের মধ্যে ঘোষণা করা আছে। তো এগুলো তো অনেক বড় টাস্ক। এটা আমার কাছে যে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনেই হয়নি বা মনে হচ্ছে না যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো লিখেছেন বটে যে আগামী 270 দিনের মধ্যে নতুন পার্লামেন্ট গঠন হওয়ার পরে 270 দিনের মধ্যে তারা আইন প্রণয়ন করবেন, অর্থাৎ যেই রেকমেন্ডেশনসগুলো আসছে, যেই প্রস্তাবগুলো আসছে, তাই না, যেগুলো আলোচনা হয়েছে, যেগুলো সুপারিশ হয়েছে, এই সুপারিশের বিষয়বস্তুগুলো, কন্টেন্টগুলো আইন আকারে সংবিধানে যুক্ত হবে, অথবা অপ্রয়োজনীয় জিনিস যেটা সাংঘর্ষিক মানবিক মর্যাদা সাম্যের ব্যাপারে বা গণতান্ত্রিক চেতনার ব্যাপারে, সেগুলো তারা ডিসকার্ড করবেন থ্রু এ লেজিসলেটিভ প্রসেস। আমার কাছে সত্যি কথা মনে হয়নি, হয়তো এটা আরও কয়েকদিন পরে বোঝা যাবে, যদি পরবর্তী 13th পার্লামেন্টকে যদি আমরা রিয়েলি মনে করি, অর্থাৎ যদি মেইন করি সোজা কথা, যে এটা আগামী 270 দিন মানে পার্লামেন্ট গঠনের 270 দিন, এটা একটা ইনিশিয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, তাহলে একরকম আচরণ হবে, একরকম ম্যানিফেস্টেশন থাকবে। সোফার আমার কাছে মনে হয় এই ব্যাপারটা আসাদুজ্জামান রিপন, আমি ফিরে আসি। আমি আলোচনাটা শুরু করতে চাই গোলাম মুর্তুজা সেলিম আপনাকে দিয়ে। সেটি হলো জুলাই সনদ নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে এক ধরনের মন কষাকষি রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সনদের যে বিষয়গুলো সেগুলো তাদেরকে যেভাবে দেখানো হয়েছিল সেভাবে তুলে ধরা হয়নি, এবং বিএনপি যে স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষরের কাগজটিও নেই, এমন একটা অভিযোগ আমরা শুনতে পেয়েছি। এবং এই সুপারিশগুলোর ক্ষেত্রে এনসিপি এবং জামাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কোণ ঠাসা করা হয়েছে বিএনপিকে, মানে জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এই বিষয়গুলো সামনে এসেছে। আমি আপনার কাছে চলে যেতে চাই, অনেক বেশি প্রশ্ন নয়, নিশ্চয়ই আপনি আপনার ব্যাখ্যা দিতে চাইবেন। আসলে দেখুন, এই ঐক্যমত কমিশনের আলোচনা কিন্তু প্রায় 270-এরও অধিক দিন ব্যাপী আলোচনা চলছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, তাদের ঐক্যমত কমিশনের যে সুপারিশমালা ছিল তার আলোকে, পয়েন্টগুলোর আলোকে নানা মত হয়েছে, আলোচনা হয়েছে, কেউ একমত পোষণ করেছে, কেউ দ্বিমত পোষণ করেছে। তো দেখা গেল যে সময় ঐক্যমত কমিশন বিএনপির আলোচনার সাথে মত মিল করেছে তখন তাদের কাছে হাস্যজনক মনে হয়েছে, আর যখন দ্বিমত হয়েছে তখন তাদের কাছে মনে হচ্ছে কি এটা প্রতারণা করেছে। এটা তো নিঃসন্দেহে তাদের এরকম কথাবার্তা রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া অন্য কিছুই না। কেননা দেখেন, তারা কিন্তু দীর্ঘ প্রায় 70 দিনের অধিক সময় ধরে আলোচনা হলো, প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেই বিষয়সমূহ একমত হয়েছে ওই বিষয়সমূহ সেখানে কমিশন উল্লেখ করেছে, আবার নোট অফ ডিসেন্ট উল্লেখ করেছে। এগুলো আপনার জেনে শুনে ওখানে স্বাক্ষর দিতে গেলে এখন পরবর্তী সময় এসে বলছেন যে আপনাদের সাথে বিএনপি ঐক্যমত কমিশন প্রতারণা করছে। এখন আপনাদের কাছে কি এতদিনের আলোচনা তাহলে কি হলো?
আপনার নিজেরা 84টা বিষয় ঐক্যমত পোষণ করলে এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো দ্বারা রাষ্ট্র লাভবান হচ্ছে, এই বিষয়গুলো তখন আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে না আপনাদের সে পুরানো ফ্যাসিস্ট কাঠামোর আলোকে আপনার ক্ষমতাসীন যে কি বলে ক্ষমতাসীন হয়ে লুপ্তরাজ করার যে পরিকল্পনা করছে সেটা আজকে তাদের কাছে মনে হচ্ছে এই ঐক্যমত কমিশন সুপারিশগুলো বাস্তবায়ন হলে পুনরো ফ্যাসিস্ট কাঠামোর আলোকে আওয়ামী লীগের নেতারা দ্রুত রাজনীতিতে ফিরতে পারবেন। এ কারণে এখন তারা এখান থেকে বের হওয়ার জন্য আমাদের উপর দায় চাপাচ্ছে। আমি আপনাকে থামাই, আমি চলে যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। দায় চাপাচ্ছে বিএনপি এনসিপির উপর, আপনি একটু ব্যাখ্যা করে দেন প্লিজ। ধন্যবাদ। আমি আসলে দায় চাপানোর বিষয়টা ভেবে এনসিপির উপর দায় চাপানোর বিষয়টা আমি এই মানে এই টার্মটা আমি একমত নই। এটা রাজনীতির খেলা। আপনি কতটুকু খেলবেন, কতটুকু খেলতে জানবেন, কতটুকু আদায় করবেন, কতটুকু আদায় করবেন না পারবেন, সেটা ডিপেন্ডস অন ইউর অ্যাবিলিটি। আপনি এনসিপি তো এনসিপি তো জিততে চাইবেই। এনসিপি একটা দল না, এনসিপির ছেলেদের তো তারা যারা মানে রাজনীতি করার সংকল্প নিয়েছে এবং এদের মধ্যে যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, একটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা দেখে, তারা তাদের মতন করে ভাববে না? তারা কি আমার মতো করে ভাববে নাকি? এটা তো তারা আমার মতো করে ভাবলে তো আমার দলেই যোগদান করতেন, তাই না? সুতরাং আমি মনে করি দে আর ইন রাইট পজিশন। প্রথম আমি যেটা বলব, দে আর ইন রাইট পজিশন। তারা সঠিকভাবেই তারা তাদের কথাগুলো বলেছেন। হয়তো তারা আরও কিছু বলতে পারতেন। আমার ওই বয়সটি যদি এখনকার ছেলেদের মতো বয়স হতো, তাহলে হয়তো আমি আরও অনেক বেশি কিছু এ রাষ্ট্রকে নিয়ে, এই নির্বাচন ব্যবস্থাকে নিয়ে চিন্তা করতে আমি অনেক বেশি চিন্তা করতাম। আমার অনেকগুলো প্রস্তাব আসতো। এখন তো 84টাই সীমাবদ্ধ আছে। আমার যদি সেই যুবক বেলা থাকতো, এখন মানে এনসিপির ছেলেদের যে বয়সটা, ওই বয়সে কমপক্ষে 184টা প্রস্তাব আমার থাকতো। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে, রাজনীতি নিয়ে আমার এন্তার ভাবনা সারা জীবন ছিল। বাট আনফর্চুনেটলি আমি কোনোদিনই সেই ভাবনাগুলো সে ভাবনার দোরগোড়ায় কখনই যেতে পারিনি। মানে আমার জন্য না, আমার ব্যক্তিগত না, আমি আমার মানুষকে নিয়ে, এই রাষ্ট্রটা নিয়ে, সমাজ নিয়ে, এই দেশের রাজনীতি নিয়ে আমার নিশ্চয়ই একটা ভাবনা ছিল। সেই জন্য আমি রাজনীতি করেছি। মানে সেক্ষেত্রে আসলে যেটা আমরা শুরু করেছিলাম রিপন ভাই, যদি বলি যে বিভেদ নিয়ে যে উদ্বেগ উপদেষ্টা পরিষদের, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে বসে একটা সমাধানের চিন্তা করতে, খুব রাইট বলেছেন। এরকম একটা না, তারা খুব রাইট বলেছেন। বিষয়টা হচ্ছে কি, স্টেক হোল্ডার্স কারা? গভর্নমেন্ট না, স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিজ। উনি তো চাইবেন উত্তর দিকে যেতে, আপনি চাইবেন দক্ষিণ দিকে যেতে, আমি চাইবো পূর্বমুখী যেতে, কথার কথা। তো এখন কত সব দিকগুলোকে যদি এক মোহনায় আনতে হয়, এটা কি ইনুস সাহেব বলে দেবেন এই তোমরা পশ্চিম দিকে যাও, মানে অর্থাৎ না উত্তর না দক্ষিণ না পূর্ব, তোমরা পশ্চিম দিকে হাঁটো? তাদের নিজ তাগিদে একসাথে বসতে হবে। আমি মনে করি যে সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি শুড সিট টুগেদার। তারা একসাথে বসবেন, একসাথে বসে যে ডিফারেন্সেস অপিনিয়ন যেটা আছে তারা অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের জেড এস আর এম নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।